ক্ষমতার লোভ খুবই ভয়ঙ্কর। ক্ষমতা পাওয়ার লোভ মানুষকে অন্ধ করে দেয়, পরিণত হয় ভয়ঙ্কর পশুতে। নোংরা রাজনীতি আর এই লোভের কারণে কখনো কখনো মানুষ ভুলে যায় তার রক্তের সম্পর্ককে, জড়িয়ে যায় ভয়ানক ক্রাইমে। নিজের আপনজনদের প্রাণ নিতেও দ্বিধাবোধ করে না। ক্ষমতা পাওয়ার লোভে একটা মেয়ে যেমন তার বাবার প্রাণ নিতে পারে, ঠিক তেমনি বাবাও মেয়ের প্রাণ নিতে পারে। ঠিক এমনই একটি রাজনীতির গল্প নিয়ে নির্মিত জুলি সিরিজটিতে বেশ কিছু টুইস্ট রয়েছে যা আপনাকে সত্যি অবাক করবে, আর সিরিজের শেষের চমক থাকবে আপনার কল্পনারও বাইরে। তাই সাসপেন্স থ্রিলার এই সিরিজটির পুরোপুরি এনজয় করতে চাইলে দেখতে হবে সম্পূর্ণ এক্সপ্লানেশন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। গল্পের শুরুতেই মাঝ রাস্তায় একটা লোক তরুদ বসু নামের একজন লোকের গাড়ি থামিয়ে জিজ্ঞাসা করে, আপনি কি সমবায় ব্যাংকে চাকরি করেন? তরুদ বসু হ্যাঁ বললেই লোকটা তার মাথায় আঘাত করে, আর সেখানেই তরুদ বসু মারা যায়। লাশ গোপন করার জন্য তারা তাকে মাটির নিচে পুঁতে দেয়। সকাল হলে দেখা যায় এনজিও সংস্থার 10 বছর পূর্তি উপলক্ষে একটা প্রোগ্রাম হচ্ছে। এই এনজিওর প্রধান কাজ হচ্ছে পতিতা ওয়ার্কারদের বিভিন্ন অধিকার সহ তাদের সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেওয়া। তো এই অনুষ্ঠান যেখানে করা হচ্ছে সেখানে অধিকাংশ মানুষই প্রস্টিটিউট, আর এখানে গেস্ট হিসেবে ইনভাইট করা হয় জুলিকে। সে এখন একজন সোশ্যাল ওয়ার্কার, তবে তার পেশাও এই প্রস্টিটিউট। তবে সে নিজেকে প্রতিষ্ঠিত করে পাল্টে ফেলেছে। তো জুলি স্টেজে উঠে তার জীবনের আশার কথাগুলোকে তুলে ধরে। তার পড়াশোনা করার খুবই ইচ্ছা ছিল, কিন্তু হয়ে ওঠেনি। তাই সে এখানকার ছেলে মেয়েদের পড়াশোনার জন্য একটা স্কুল বানিয়ে দিতে চায়। এদিকে পতিতালয়ে রিঙ্কুকে দেখানো হয়। তার বয়স মাত্র 17 বছর এবং তার একটা বয়ফ্রেন্ডও আছে। সে স্বপ্ন দেখে 18 বছর হলেই তারা দুজনে একসঙ্গে সংসার করবে। তো তারা দুজনে আজ সেই প্ল্যানগুলোই করছিল। তো যাই হোক, হঠাৎ করে পতিতালয়ে পুলিশে রেড পড়লে রিঙ্কুর ঘরের দরজায় পুলিশ এসে ধাক্কাধাক্কি করে। রিঙ্কু সেই মুহূর্তে কি করবে কোনো কিছুই বুঝতে পারে না। তবে পুলিশ দরজা ভেঙে ভেতরে চলে আসে এবং তার বয়ফ্রেন্ডকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। অন্যদিকে জুলি সঞ্জয় মিত্র নামের একজন রাজনীতিবিদের সঙ্গে তার গাড়িতে করে আসছিল। মূলত জুলি এই পলিটিশিয়ানকে ভালোবাসত, তাকে সবসময় আগলে রাখত। পলিটিশিয়ানও তাকে বেশ বিশ্বাস করত এবং প্রায়োরিটি দিত। মূলত এই পলিটিশিয়ানের সাথেই জুলির পরকীয়ার সম্পর্ক ছিল, কেননা তার স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও সে জুলির সঙ্গে গোপনে সময় কাটাতো। তো আজ সঞ্জয় জুলিকে একটা ডায়মন্ডের রিং গিফট করে। এরপর মাঝ রাস্তায় তাদের গাড়ি থামিয়ে সিনহাকে ভেতরে নিয়ে আসে। সিনহা গাড়ির ভেতরে জুলিকে দেখে সঞ্জয়কে কিছু বলতে চেয়েও বলে না। তখন সঞ্জয় নির্ভয়ে বলতে বলে। এতে তখন সিনহা বলে, সমবায় ব্যাংকে পুলিশ রেড করে ম্যানেজারদের অ্যারেস্ট করে নিয়ে গেছে। শুধু তাই নয়, কেসটা চলে গেছে এখন সিবিআই এর হাতে। সিবিআই অফিসার শ্রমিক এই কেসটা হ্যান্ডেল করছে। মিডিয়ার লোক নিউজটাকে খুব বড় করে পাবলিশ করে দেয়। রাজনৈতিক ব্যক্তিবর্গরাই ব্যাংকে 400 কোটি টাকা লোন নিয়ে মানুষের সঙ্গে স্ক্যাম করেছে। তো যাই হোক, এই কেসটা নিয়ে সঞ্জয় অনেকটা টেনশনে পড়ে যায়, কারণ নির্বাচনের আগে সে অনেকগুলো প্রজেক্ট হাতে নিয়েছে জনগণের কাছে ভালো ইমেজ তুলে ধরার জন্য। এখন যদি এত ইনভেস্টিগেশনের পর তার নাম উঠে আসে তাহলে তার ইমেজটাই নষ্ট হয়ে যাবে। তাই সে কি করবে কোনো কিছুই বুঝতে পারে না। সঞ্জয় তার বিশ্বস্ত কমিটি নিয়ে এসব বিষয়ে আলোচনা করছিল। সেখানে জুলিও উপস্থিত হয়, তবে জুলি তাদের মাঝে কোনো কথা বলে না। সবাই যখন রাগ করে চলে যায় তখন জুলি হাতে একটা নিউজ পেপার দেখিয়ে সঞ্জয়কে বলে তিনি একজন বড় বিজনেসম্যান, তাকে আমি তোমার বিজনেসে ইনভেস্ট করানোর জন্য রাজি করাবো। সঞ্জয় বলে, তুমি এটা কি করে করবে? এটা সম্ভব না। তো দেখা যায় জুলি ওই রাতে সেই বিজনেসম্যানের মোহিতের কাছে আসে। মোহিতকে জুলি অনেক আগে থেকেই চেনে। একটা সময় জুলির ক্লায়েন্ট ছিল এই মোহিত। এই মোহিত জুলির গান অনেক পছন্দ করত। জুলি ছোটবেলা থেকেই গান গাইতে পারত। তাই এই রাতে জুলি মোহিতকে পুরোপুরি খুশি করে সঞ্জয়ের প্রজেক্টে টাকা ইনভেস্ট করানোর জন্য রাজি করে ফেলায়। এদিকে পুলিশ স্টেশনে রিঙ্কুর বয়ফ্রেন্ড রোহিত খুব ভদ্র ফ্যামিলির ছেলে। রোহিতের বাবা প্রফেসর। পুলিশ অফিসার তাকে দেখেই চিনে ফেলে আর তাকে নিয়ে হাসাহাসি করে। পরে, এত ভদ্র পরিবারের থেকেও তুমি কেন এই পতিতালয়ে গিয়েছিলে? বাইরে সবার সামনে ভালো মানুষের মুখোশ পরে থাকো। তোর গার্লফ্রেন্ডকে বল 10,000 টাকা দিতে, নয়তো আমি তোর ভালো মানুষের মুখোশ সবার সামনে খুলে দেব। যদি 10,000 টাকা না পাই তাহলে তোর বাবা সহ কলেজের প্রিন্সিপালের কাছে তোর এই অপকর্মের কথা তুলে ধরবো। রোহিত বারবার করে পুলিশ অফিসারকে রিকোয়েস্ট করে এসব কিছু যেন কাউকে না জানানো হয়।
কিছুক্ষণ পর রোহিত দেখতে পায় থানায় সবাই যে যার কাজে ব্যস্ত। এই সুযোগটাকে কাজে লাগিয়ে রোহিত সেখান থেকে পালিয়ে আসে, কিন্তু তার আর শেষ রক্ষা হয় না। বাইরে বেরোতেই 3 জন কনস্টেবল তাকে দেখে ফেলে এবং পিছন থেকে ধাওয়া করে, আর রোহিত তাদের হাত থেকে বাঁচতে গিয়ে সোজা একটা গাড়ির নিচে যেয়ে পড়ে, আর সেখানেই রোহিত মারা যায়। রোহিতের নিউজটা পাওয়ার সাথে সাথেই রিঙ্কু সুইসাইড করে, আর এই নিউজটা একটা মেয়ে জুলিকে কল করে জানিয়ে দেয়। পুলিশের খামখেয়ালির জন্য 2টো প্রাণ একসঙ্গে শেষ হয়ে গেল। তাই জুলি পতিতালয়ের প্রত্যেককে বলে, দ্রুত রেডি হয়ে আমার সঙ্গে চলো। জুলি আসলে এই যে বিনা কারণে 2টো প্রাণ যাওয়া এবং সেক্সুয়াল ওয়ার্কারদের কাজে বাধা দেওয়ার জন্য পুলিশের বিরুদ্ধে আন্দোলন করবে, এই ঘটনা জুলি কোনোভাবেই মেনে নিতে পারে না, কারণ এই ঘটনাটা জুলির খুব কাছের। এরপরে ফ্ল্যাশব্যাকে দেখা যায় জুলি যখন মাত্র 17 বছর বয়স ছিল, তার সঙ্গে ঠিক এমন একটা ঘটনা ঘটেছিল। তার গান গাইতে ভীষণ ভালো লাগতো। জুলির আসল নাম চন্দ্রানী। সে বিভিন্ন স্টেজে গান গাইতো, কিন্তু টাকার লোভে জুলির বাবা মা জুলির সঙ্গে বয়স্ক একটা লোকের বিয়ে ঠিক করে। সিন বর্তমানে আসলে দেখা যায় মোহিত জুলির কথায় সঞ্জয়ের প্রজেক্টে ইনভেস্ট করতে রাজি হয়। জুলি রাস্তায় রাস্তায় সবাইকে নিয়ে পুলিশের বিরুদ্ধে আন্দোলন করে, কেন তাদের কাজে ব্যাঘাত ঘটানো হলো। তখন জুলি এসব নিউজ টিভিতে দেখে। সৌমিত্র ঠিক করে এই মেয়েটার উপর ভালোভাবে ইনভেস্টিগেশন করতে হবে, কারণ সঞ্জয়ের বিভিন্ন প্রপার্টির সঙ্গে এই জুলির অংশীদারিত্ব আছে। সঞ্জয় মিত্রর সঙ্গে জুলির কি এমন সম্পর্ক যে সঞ্জয় তাকে প্রপার্টির শেয়ার দিয়ে দিচ্ছে। রাতে জুলি সঞ্জয়ের সঙ্গে দেখা করতে আসলে সেখানে সঞ্জয়ের পার্টনাররা উপস্থিত ছিল। জুলিকে দেখে তারা বলে, তুমি তো এখন রাতারাতি অনেক ফেমাস হয়ে গেছো। সোশ্যাল মিডিয়ায় নিউজ জুড়ে তোমাকে নিয়েই আলোচনা সমালোচনা হচ্ছে, এখন তোমাকে পার্টির সামনে থেকে কাজ করতে হবে। এই কথা শুনে জুলি বলে, আমি তো সবসময় মানুষের সেবাই কাজ করতে চাই, যদি কখনো সুযোগ হয় তাহলে আমি তোমাদের সঙ্গে কাজ করব। এখান থেকে চলে গেলে সঞ্জয় জুলিকে একটা পেপার দেখিয়ে বলে, আজ থেকে তুমি আমার অর্ধাঙ্গিনী। এই কথা শুনে জুলি অনেক খুশি হয়। সে মনে করে হয়তো তাকে বিয়ে করে স্বীকৃতি দেওয়ার কথা বলছে, কিন্তু সঞ্জয় তাকে অবাক করে দিয়ে বলে, এটা হলো আমার প্রপার্টির 25% শেয়ার অংশীদার তোমাকে করলাম, আজ থেকে তুমি এই সব দায়িত্ব পালন করবে। তবে এই কথা শুনে জুলির মন খারাপ হয়। প্রপার্টির শেয়ারের থেকে তার বিয়েটা তার কাছে ইম্পর্টেন্ট ছিল। এদিকে ডিউটি শেষ করে সৌমিক বাসায় ফেরার সময় রাতে তার সঙ্গে সমবায় সমিতির ম্যানেজার কল্যাণ বসুর ছেলের দেখা করে। কল্যাণ বসুর ছেলে মূলত সৌমিকের বন্ধু। সে সৌমিককে বলে, যারা ব্যাংক থেকে টাকা চুরি করে অপরাধ করলো তারা ব্যাংকের বাইরে আছে, আর যারা কোনো অপরাধ করেনি নিরপরাধ তারা জেলে পচে মরছে, এতে আমাদের কোনো কিছুই করার নেই। সঞ্জয় বলে, তুমি টেনশন করো না, আমি অপরাধীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করব, আর যারা নিরপরাধ তাদেরকে জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করব। খুব দ্রুতই আমরা আসামিদের ধরে ফেলব। আমাদের তদন্ত কাজ এখনো চলমান। তবে এইভাবে যদি সৌমিকের সঙ্গে কেউ তাকে দেখে ফেলে তাহলে ঝামেলা হয়ে যাবে, কারণ তারা মনে করবে সৌমিক সঠিক তদন্ত করেনি, তার বন্ধুর বাবাকে ছাড়ানোর জন্যই সবকিছু করছে। দেখা যায় সৌমিক যে ভয়টা এতক্ষণ পাচ্ছিল সেটাই ঘটে যায়। দূর থেকে তাদের দুজনের একসঙ্গে দাঁড়িয়ে থাকা ছবি কেউ একজন তুলে নেয়। তখনই সঞ্জয়কে ফোন করে একজন জানায় সমবায় সমিতির ম্যানেজারের ডেড বডি সঞ্জয়ের প্রপার্টিতে পাওয়া গেছে। এই নিউজটা পেয়ে সৌমিক সঞ্জয়কে অ্যারেস্ট করে নিয়ে আসে, আর এই নিউজটা মিডিয়ায় মুহূর্তের ভেতরে ছড়িয়ে পড়লে জুলি এই নিউজটা দেখে সঞ্জয়ের ঘটনাটা জানতে পারে। তাই জুলি ছুটে যায় মোহিতের কাছে আর তাকে গিয়ে রিকোয়েস্ট করে, যেভাবেই হোক সঞ্জয়কে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসো। তখন মোহিত বলে, তুমি সঞ্জয়ের চিন্তা বাদ দিয়ে নিজেকে সেভ করার চেষ্টা করো, কারণ যেহেতু সঞ্জয় অ্যারেস্ট হয়েছে এর পরবর্তী তোমাকেও অ্যারেস্ট করা হতে পারে। সঞ্জয়কে পুলিশ অনেক জিজ্ঞাসাবাদ করলেও সে কোনো কিছুই স্বীকার করে না। অন্যদিকে সঞ্জয়ের অ্যারেস্ট হওয়ার নিউজ পেয়ে তার একমাত্র মেয়ে রেশমি দেশে ফিরে আসে। রেশমিকে আনতে রঞ্জন এয়ারপোর্টে গিয়েছিল। গাড়িতে আসার সময় তাদের কথাবার্তা শুনে বোঝা যায় এরপর থেকে পলিটিক্যাল সকল বিষয় রেশমি তার বাবার অবর্তমানে সব দায়িত্ব পালন করতে চায়, কিন্তু রঞ্জন তাকে সাবধান করে দিয়ে বলে, অভিজ্ঞতা ছাড়া পলিটিক্সে নামাটা ঠিক হবে না। তখন রেশমি বলে, আমিও মিত্র পরিবারের সন্তান, পলিটিক্স আমার রক্তে আছে, শেখার প্রয়োজন নেই। এদিকে সৌমিকের ফোনে একজন সিনিয়র অফিসার কল করে এবং দ্রুত সঞ্জয়কে ছেড়ে দিতে বলে। তাই বাধ্য হয়ে সৌমিকের ইচ্ছা না থাকলেও সঞ্জয়কে ছেড়ে দিতে হয়। মূলত জুলি ছাড়ানোর ব্যবস্থা করেছে। এরপর জেল থেকে বেরিয়ে সঞ্জয় প্রেসকে ডেকে বলে, আমার পলিটিক্যাল ইমেজ নষ্ট করার জন্য এরা উঠে পড়ে লেগেছে। আমাকে মিথ্যা কেসে ফাঁসিয়ে লাভ নেই। ব্যাংক কন্ট্রোল করে সেন্ট্রাল গভর্নমেন্ট।
এরপর সঞ্জয় সাংবাদিকদের সঙ্গে আর কোনো কথা না বলে এখান থেকে চলে যায়। এরপর সঞ্জয় জুলির সঙ্গে পলিটিক্যাল বিষয়ে কিছু কথা বলে। তখন সেখানে রেশমি এসে বলে, আমি তোমার সঙ্গে একা কিছু কথা বলতে চাই। এই কথা শুনে জুলি বাবা মেয়েকে কথা বলার সুযোগ করে দিয়ে এখান থেকে চলে যায়। তখন ভেতরে বসে রেশমি তার বাবার সঙ্গে চিৎকার চেঁচামেচি করে বলে সে কেন তার বিজনেসের শেয়ার জুলিকে দিয়েছে। বাইরে থেকে শুনতে পায় জুলি। সঞ্জয় তাকে বারবার থামানোর চেষ্টা করে, কিন্তু তার মেয়ে কোনো মতেই তার কোনো কথাই শোনে না, বরং আরো বেশি চেঁচামেচি করতে থাকে। পরের দিন জুলির জন্মদিন, তাই সে সুন্দর করে সাজুগুজু করে সঞ্জয়ের জন্য অপেক্ষা করে। জুলি মনে করেছে তার জন্মদিনে সঞ্জয় এসে তার সঙ্গে কেক কাটবে, কিন্তু দেখা যায় সঞ্জয় আসে না, বরং কল করে জানায় সে একটা প্রবলেমের কারণে আসতে পারবে না। এই কথাগুলো শুনে জুলি অনেক রাগ হয়, তাই সে সঞ্জয়কে বলে, আমি তো আসলে একজন স্কট, তুমি কেন আমার জন্মদিন পালন করতে আসবে। এরপর সে নিজেই নিজের কেক কেটে জন্মদিন পালন করে। হঠাৎ তখন জুলির সঙ্গে সৌমিক দেখা করতে আসে এবং জুলিকে রিকোয়েস্ট করে বলে, ইনভেস্টিগেশন করার পর সঞ্জয়কে জেলে যেতে হবে, তাই আপনি আগে থেকেই আপনার ভালোটা বুঝে সরে গেলে বা আমাদের সঙ্গে কোঅপারেট করলে ভালো হয়। এসব কথা জুলি খুব মন দিয়ে শোনে আর পরক্ষণে রাগ করে বলে ওঠে, আপনার আমাকে জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নেই। সৌমিক সাবধান করে বলে, পলিটিক্যাল লিডাররা এরকম হয়, ওরা ওদের প্রয়োজনে মানুষকে ইউজ করে, আবার প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলে দেয়। আমি আপনাকে জ্ঞান নয় বরং সাবধান করতে এসেছি। তো যাই হোক, পুলিশ অফিসার তরুদ বসুর খুনিদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসে এবং তাদেরকে অনেক টর্চার করে জানতে চায় তাদেরকে এই খুন করতে কে বলেছে, কিন্তু তারা কেউই মুখ খোলে না। এদিকে সৌমিককে থামানোর জন্য সবাই অনেক রকম প্ল্যান করতে থাকে। তখন জুলি বলে, সবাইকে ঘুষ দিয়ে কেনা যায় না। এই কথা শুনে সঞ্জয়ের দলের লোক বলে, তাহলে তুমি চিন্তা ভাবনা করে দেখো ওকে কিভাবে থামাবে। তখন জুলি বলে, আপনাদের এই বিষয়ে চিন্তা করতে হবে না, আমি একটা ছেলেকে রেখেছি, সে দিন রাত সবসময় সৌমিকের উপর নজর রাখে, কোনো কিছু নজর পেলেই আমরা ওকে ফাঁসিয়ে দিব। এমন সময় হঠাৎ করে সঞ্জয়ের কাছে একটা কল আসে এবং ফোনটা রেখে সঞ্জয় সবাইকে জানায়, আমার কিছুদিনের জন্য জেলে যেতে হবে, আমার নামে ওয়ারেন্ট এসেছে, আমার অবর্তমানে সবকিছু জুলি খেয়াল করবে। তবে এই বিষয়টা রঞ্জন কোনোভাবেই মেনে নিতে পারে না। এই পরিস্থিতিতে আবারও জুলি মোহিতের কাছে কাঁদতে কাঁদতে গিয়ে বলে সঞ্জয়কে ছাড়িয়ে আনতে। তখন মোহিত মুখের উপর না করে দেয়, বরং বলে, তোমাদের জন্য আমি ফেঁসে গেছি, এখন আমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। অন্যদিকে নিউজ চ্যানেলগুলোতে সঞ্জয়কে নিয়ে নিউজ পাবলিশড হতে থাকে। এই নিউজগুলো দেখে রেশমি রঞ্জনকে এসে বলে, আমার বাবাকে এক্ষুনি জেল থেকে ছাড়িয়ে আনতে হবে। তখন রঞ্জন বলে, এসব কিছু হয়েছে জুলির জন্য, মূলত সঞ্জয় এই ব্যাংকের টাকাগুলো স্ক্যাম করে সরিয়ে ফেলার জন্য তরুদ বসুকে অনেক টাকা দিতে চেয়েছিল। সে রাজি না হয় সঞ্জয় লোক দিয়ে মার্ডার করায়, আর এই সমস্ত বিষয়ে পুলিশ এখন জেনে গেছে। যখন সৌমিক সমস্ত কথা সঞ্জয়কে জানায়, সঞ্জয় তখন কথাগুলো শুনে স্টক করে। সঞ্জয়কে দ্রুত হসপিটালে ভর্তি করা হয়। সঞ্জয়ের নিউজ পেয়ে সঞ্জয়কে দেখার জন্য সবাই হসপিটালে ছুটে যায়। ডক্টর জানায়, লাকিলি সঞ্জয় এবার বেঁচে গেছে, তবে পুরোপুরি সুস্থ হতে তার অনেকটা সময় লাগবে। রাতে দেখা যায় রেশমি, রঞ্জয় এবং সঞ্জয় পার্টির সবাই একে একে বাড়ি ফিরে আসে। যেহেতু সঞ্জয় পুলিশ স্টেশন থেকে অসুস্থ হয়ে পড়েছে, এটাই পুলিশের লোকজন সেখানে ছিল। তখন সৌমিক এসে জুলিকে বলে, তুমি এখনো বাড়ি যাওনি কেন? কিন্তু জুলি সে কথার উত্তর না দিয়ে বরং তাকে বলে, 7 দিন ধরে দুটো মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যদি পারেন এই মেয়ে দুটোকে খুঁজে এনে দিয়েন। সৌমিক মেয়ে দুইটার ডিটেলস তার পার্সোনাল নাম্বারে দিয়ে দিতে বলে। এরপর পার্টি অফিসে এসে আলোচনা করে সঞ্জয়ের অবর্তমানে তার অবস্থানে কে কাজ করবে। সবাই প্রথমে তার মেয়ে রেশমিকে চেয়ারে বসাতে চায়, কিন্তু যেহেতু রেশমি নতুন, তাই সে কোনো কিছুই বুঝবে না এবং পাবলিকও নতুন মুখে সাপোর্ট করবে না, তাই দরকার অভিজ্ঞ ও পুরাতন কোনো মুখ। তখন হোম মিনিস্টার বলে, জুলিকে দাঁড় করালে আমাদের পার্টি একটা সাপোর্ট পাবে, ওর মুখ সবার কাছে চেনা, এখানে ইগো বাদ দিয়ে আমাদের ইলেকশনের দিকে ফোকাস করা উচিত। এদিকে জুলি যেই ছেলেগুলোকে রেখেছিল সৌমিকের উপর নজর রাখার জন্য, তারা জুলির কাছে তরুদের ছেলে অর্থাৎ সৌমিকের বন্ধু আর তার ছবিটা পাঠিয়ে দেয়। পরদিন জুলি হসপিটালে সঞ্জয়কে দেখতে আসার সময় দেখতে পাই রাস্তায় সঞ্জয়ের একটা পোস্টার বাঁকা হয়ে ঝুলে আছে। তখন সে গাড়ি থেকে নেমে সেই পোস্টারটা ঠিক করে দেয়। মূলত সঞ্জয় সব সময় বলতো, আমার অবর্তমানে এই সব কিছুর দায়িত্ব তুমি নেবে। তাছাড়া সঞ্জয় জুলিকে এতটা প্রায়োরিটি দিত কারণ সে দিনে দিনে এসব কিছুর যোগ্য হয়ে উঠেছে, সে সঞ্জয়ের বিশ্বাসযোগ্য হয়েছিল।
তখন আবার ফ্ল্যাশব্যাকে দেখা যায় এই অন্ধকার জগতে এসে তার সঙ্গে হৃদয় নামের একটা ছেলের পরিচয় হয়। সে জুলিকে কথা দিয়েছিল তাকে একদিন বড় শিল্পী করবে, সিনেমায় গান গাওয়ার সুযোগ করে দিবে। কিছুদিন পর হৃদম জুলিকে দিয়ে সিনেমার জন্য একটা গান রেকর্ড করায়। এসব কিছুতেই জুলি অনেক খুশি ছিল। তবে কিছুদিন পরই জুলিকে জানায় এই সিনেমার ডিরেক্টর জুলির গানটা রিজেক্ট করে দিয়েছে, কারণ সে একজন পতিতা। কথাগুলো শুনে জুলি ভেতর থেকে অনেক ভেঙে পড়ে। তখন সিন বর্তমানে আসলে ডাক্তার জুলিকে জানায় সঞ্জয়ের এখন আগে থেকে ভালো অবস্থা, তাকে বাড়ি নিয়ে যেতে পারবেন। জুলি সঞ্জয়কে তার সঙ্গে রাখতে চায়, কিন্তু ঠিক তখনই রেশমি এসে বলে আমার বাবাকে আমি নিয়ে যাব। তখন রেশমি আর জুলির ভেতরে বেশ অনেকক্ষণ তর্ক বিতর্ক হয়। তবে যেহেতু সঞ্জয় রেশমির বাবা, তাই রেশমির সঞ্জয়ের প্রতি বেশি অধিকার। জুলির তার উপর কোনো অধিকার না থাকায় জুলির চোখের সামনে থেকে রেশমি তার বাবাকে নিয়ে চলে যায়। জুলির এতে কোনো কিছুই করার থাকে না। তখনই জুলির ফোনে একটা কল আসে আর তাকে জানানো হয় আগামীকাল তাকে ইন্টারোগেশনের জন্য ডাকা হয়েছে। পরের দিন জুলি থানায় আসলে শ্রমিক বিভিন্ন ইল্লিগাল ফান্ডিং ও ট্রানজ্যাকশন সম্পর্কে জানতে চায়, কিন্তু এসব কিছুতে জুলি কোনোভাবেই মুখ খোলে না, বরং বলে আমি কোম্পানির 25% শেয়ারের মালিক, তাই আমি কিন্তু কোম্পানির সবকিছু না। আমার মতো একটা মেয়েকে সঞ্জয় কেন তার সবকিছু গোপন তথ্য জানাবে? এটা তো তোমার মতো একজন অফিসারের খুব ভালো করেই জানা উচিত। এই কথা শুনে সৌমিক আর কিছুই বলতে পারে না। তখন সৌমিক বলে আমি জানি তুমি কোনো ক্রিমিনাল নও, তাই কোনো ক্রিমিনালকেও সাহায্য করবে না। এই কথা শুনে জুলি তাকে অবাক করে দিয়ে বলে যেমন তুমি জানো তোমার কল্যাণ কাকু অপরাধী নয়। জুলির মুখে হঠাৎ এমন একটা কথা শুনে সৌমিক অনেক ভয় পেয়ে যায়। তবে এই কথা থেকে সৌমিক এতটুকু বুঝতে পারে জুলি তার সম্পর্কে প্রপার খোঁজ খবর নিয়ে এখানে এসেছে। এরপর জুলি সেখান থেকে চলে আসে, আর পরদিন সে বাচ্চাদের যখন গান শেখাচ্ছিল তখন সেখানে সৌমিত্র জুলির হারিয়ে যাওয়া সেই দুটি মেয়েকে নিয়ে সেখানে হাজির হয়। আর জুলির এই রূপ দেখে সৌমিত্র অনেক অবাক হয়ে যায়, তার মতো চরিত্রের একটা মানুষ কিভাবে এত প্রতিভাবান হতে পারে। তবে এই মেয়েগুলোকে সহি সালামতে ফিরিয়ে দেওয়ায় জুলি তাকে অনেক ধন্যবাদ জানায়। এরপর রেশমির কলেজ হোস্টেলে দুইটা গোন্ডা ঢোকে, তার ড্রয়ারে কিছু একটা লুকিয়ে রেখে জুলিকে ফোন করে কাজ হয়ে গেছে। জুলি অনেক খুশি হয়। পরদিন জানা যায় হোস্টেল থেকে ড্রাগ উদ্ধার করা হয়েছে। এই খবরটা মুহূর্তের ভেতরে ভাইরাল হয়ে যায়, আর সবাই মনে করে রেশমি হয়তো তার হোস্টেল থেকে ড্রাগের বিজনেস করে। রেশমি এসব কিছু দেখে পুরোপুরি হতবাক হয়ে যায়। কোথা থেকে কি হলো সে কোনো কিছুই বুঝতে পারে না। তবে সে এতটুকু বুঝতে পারে তাকে কোনো না কোনো ভাবে ফাঁসিয়ে দিয়েছে। তাই সে রেগে মেগে জুলিকে ফোন করে অনেক বেশি কথা শোনায়, কিন্তু জুলি তার কোনো কথায় কোনো পাত্তা না দিয়ে মুখের উপর ফোনটা কেটে দেয়। ফোন কাটাতে রেশমি আরো বেশি রেগে যায়। এরপরে জুলি টিভিতে নিউজ দেখতে গেলে হঠাৎ করে একজন গায়কের গান শুনতে পায়, আর সে অনেক ইমোশনাল হয়ে যায়। এটা হলো জুলির সেই এক্স বয়ফ্রেন্ড। এত বছর পর তাকে দেখে জুলি কোনো মতেই আর সহ্য করতে পারে না। এতে তার সব অতীতের কথা মনে পড়ে যায়। মূলত হৃদমই তাকে ঠকিয়েছে। জুলিকে আশা দিয়ে তার কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়ে মুম্বাই পালিয়ে গেছে। রীতিমতো জুলিকে প্রত্যেকটা কাজের জন্য ইউজ করেছে। এদিকে পার্টি অফিস থেকে জুলিকে ডেকে তাকে দিয়ে ইলেকশন করানো হবে বলে তাকে জানানো হলে তখনই নিউজ আসে সঞ্জয় মারা গেছে। এই খবরটা শুনে জুলি পুরোপুরি থমকে যায়। সবাই যখন সঞ্জয়ের শেষকৃত্যে আসে তখন জুলিও তাকে একবার শেষবারের মতো দেখতে আসে, কিন্তু তখন বাধা দিতে আসলে জুলি তাকে রিকোয়েস্ট করে বলে আমাকে এতটুকু করতে আর বাধা দিও না প্লিজ। সঞ্জয়ের মুখটা দেখে জুলি তার সঙ্গে কাটানো সব সুখের মুহূর্তগুলো ভেসে ওঠে। মূলত জুলি সঞ্জয়কে অনেক ভালোবাসতো। প্রথম থেকেই সঞ্জয়কে সব কাজে সাহায্য করে, এমনকি সে অসুস্থ হলেও জুলি তার সেবা করে। সবকিছুর জন্যই সঞ্জয় ইমপ্রেস হয়ে তাকে এতটা প্রায়োরিটি দিয়েছে। তো যাই হোক, পরদিন ইলেকশনের জন্য জুলিকে ছবি তুলতে নিয়ে যাওয়া হয়। এই ছবি দিয়েই ব্যানার ছাপানো হবে। এরপর তাদের পার্টির একজন জানায় তাদের পার্টির নতুন থিম সং জুলিকে গাইতে হবে। এই কথা শুনে জুলি অবাক হয়ে যায় আর চিন্তা করে সে তো গান অনেক আগেই ছেড়ে দিয়েছে, এখন সে কিভাবে গান গাইবে। এমনকি তার জন্য মুম্বাইয়ের বেস্ট মিউজিক ডিরেক্টর দিয়ে কম্পোজিশন করানো হয়েছে। অন্যদিকে রেশমি প্রেস ডেকে মিডিয়ার সামনে বলে আমার বাবার মৃত্যুর জন্য সিআইবিরাই দায়ী। আমার বাবা অসুস্থ জানার পরেও তারা দিনের পর দিন আমার বাবাকে মানসিকভাবে প্রেসারে রেখেছে, যার কারণে সে অসুস্থ হয়ে মারা গেছে। মূলত এসব কিছুর পেছনে রেশমির মাথায় অন্য একটা প্ল্যান ঘটছে। বাড়ি এসে সে হোম মিনিস্টারকে বলে আপনারা যখন
পার্টির জন্য ক্যান্ডিডেট সিলেক্ট করছিলেন তখন কি আমার কথা আপনাদের মনে পড়েনি? তখন সে পলিটিশিয়ান তাকে বুঝিয়ে বলে, যাকে যেখানে মানায় তাকে সেখানেই থাকতে হয়। তোমার এখন উচিত হবে যেটা হচ্ছে সেটাকে মেনে নিয়ে সাপোর্ট করার, তাহলে তুমি বড় কোনো জায়গায় যেতে পারবে। জুলি অনেক শিক্ষিত না হলেও ওর ভেতরে সবকিছু ম্যানেজ করার একটা গুণ আছে। তাছাড়া বিভিন্ন জায়গায় ওর পপুলারিটি আছে। এখন আমাদের পার্টির জন্য এটাই খুবই দরকার। এইসব কিছু শোনার পর এক পর্যায়ে রেশমি জুলিকে সাপোর্ট করতে রাজি হয়। এরপর থেকে রেশমি জুলির ইলেকশনের প্রচারণায় তার সঙ্গে কাজ করতে রাস্তায় নেমে পড়ে। এসব কিছু দেখে রঞ্জন এসে তাকে জিজ্ঞাসা করে, তুমি হঠাৎ করে জুলির এত প্রশংসা করা শুরু করলে কবে থেকে? তখন রেশমি জানায়, শত্রুকে সবসময় কাছ থেকে ফলো করতে হয়, তাহলে তার পরবর্তী গতিবেগ ফলো করা যায়। এরপর একদিন জুলিকে রেডিওতে ইন্টারভিউ দেওয়ার জন্য ডেকে নেওয়া হয়। সেখানে তার ছোটবেলার কথা জিজ্ঞাসা করা হলে সেখানে জুলি বলে, আমি গান গাইতাম, তখন আমার সঙ্গে আমার এক বন্ধুও গান গাইতো, তারা দুজন দুজনকে ভালোবাসতো। যখন আমার বাবা আমাকে বয়স্ক একটা লোকের সঙ্গে টাকার জন্য বিয়ে দিয়ে দিচ্ছিল তখন আমি ইসমাইলকে নিয়ে এখান থেকে পালিয়ে আসতে চাই, কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হয়নি। রাস্তায় একদল গুন্ডা এসে তাদের উপর অ্যাটাক করে দেয়। জুলি সেখান থেকে কোনো মতে বেঁচে গিয়ে একটা ট্রাকে উঠতে পারলেও ইসমাইল সেই গুন্ডাগুলোর হাত থেকে বাঁচতে পারে না। আর এরপরই জুলি চলে আসে এই অন্ধকার পল্লীতে। এরপর থেকেই ধীরে ধীরে চন্দ্রানী হয়ে ওঠে জুলি। অন্যদিকে সৌমিক জুলির ভালো কাজে অনেক মুগ্ধ হয়ে তাকে তার বাড়িতে ডেকে পাঠায়। তো জুলি আর সৌমিক গল্পে তার বাড়িতে দেখা করতে আসে। তখন সৌমিক তার ছোট মেয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে তাকে গান শেখানোর কথা বলে। মূলত সৌমিকের মেয়ে গান গাইতে ভীষণ পছন্দ করে। তাছাড়া কয়েক বছর আগেই তার ওয়াইফের সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ায় সে এখন তার মেয়েকে নিয়ে একাই থাকে। পরদিন জুলি কম্পোজিশনের জন্য স্টুডিওতে আসলে দেখতে পাই সেই ফেমাস মিউজিক ডিরেক্টর হলেন রিদম। এই রিদমকে দেখে জুলির অনেক মন খারাপ হয়ে যায় এবং সবার মুখের উপর বলে দেয়, আমি এই কম্পোজিশনে গান গাইতে পারবো না, কারণ আমার এই কম্পোজিশন পছন্দ হয়নি। বুঝতে পারে কম্পোজিশনে সমস্যা নাই, মূলত সব সমস্যা হলো রিদমে। তো যাই হোক, সৌমিক জুলির কাছে এসে মার্ডার কেসের ব্যাপারে সাহায্য চাই। আর তখনই তার বন্ধু কল করে জানতে চাই, তুই কোথায়? তখন সৌমিক মিথ্যা করে বলে, আমি মেয়েকে স্কুলে নিতে এসেছি। আর তখন জুলির ডোরবেল বেজে ওঠে। গিয়ে দেখতে পাই সৌমিকের বন্ধু দরজায় দাঁড়িয়ে। মিথ্যা কথা বলে সৌমিক বন্ধুর কাছে ধরা খেয়ে গিয়ে ভয় পেয়ে যায়। মূলত সৌমিকের বন্ধু তাকে ফলো করে এখানে এসেছে, আর সে হয়তো মনে করছে টাকার জন্য সে তার বন্ধুকে হেল্প না করে জুলিকে সাহায্য করছে। তবে সৌমিকের বন্ধুকে রেশমি ইনফরমেশন দিয়ে সাহায্য করছিল, যাতে সে জুলি আর সৌমিককে একসঙ্গে হাতে নাতে ধরতে পারে। এদিকে সৌমিক বন্ধুর কথা শুনে অনেক কষ্ট পায় আর মাতাল হয়ে জুলির কাছে চলে আসে। এসব কিছু বললে জুলি তাকে শান্ত করার চেষ্টা করে। এসব কিছুতে ওই দিন রাতে সৌমিক জুলির সঙ্গে ইন্টিমেট হয়। অন্যদিকে খবর আসে সৌমিকের বন্ধুর বাবা জেলে বিষ খেয়ে মারা গেছে। সৌমিকের বন্ধু এসে জিজ্ঞাসা করে যে যার কালকে জামিন হওয়ার কথা সে আজকে কিভাবে সুইসাইড করে থানার ভেতরে, কিভাবে আমার বাবাকে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে। তখনই জুলির সঙ্গে সৌমিকের রিলেশনের ব্যাপারটা সামনে আসে আর তাকে ডিপার্টমেন্ট থেকে সাসপেন্ড করা হয়। যেহেতু সৌমিক একজন সৎ অফিসার, তাই তার বস তাকে জানায়, তুমি যদি একদিনের ভিতর জুলিকে অ্যারেস্ট করতে পারো তাহলে তুমি তোমার চাকরিটা আবার ফিরে পাবে। এই কথা শুনে সৌমিক এমন কাজ করতে রাজি হয় না। এদিকে মোহিত আর জুলির ছবি এসে পৌঁছায় সৌমিকের কাছে। সে মনে করে জুলি হয়তো তাকে ফাঁসিয়ে দিয়েছে, তাই এই ঘটনা জানার পর সৌমিক গিয়ে জুলিকে অ্যারেস্ট করে নিয়ে আসে। তার কোনো কথাই শোনে না, সেই সঙ্গে জুলির সাথে অনেক খারাপ ব্যবহার করে। এই কথাগুলো শুনে জুলি অনেক কষ্ট পায়, কারণ সে ভাবতে পারেনি সৌমিক তাকে এইভাবে অপমান করবে। তো যাই হোক, জুলি অ্যারেস্ট হওয়ার পর পার্টি সিদ্ধান্ত নেয় জুলির জায়গাটা রেশমিকে দিয়ে দেবে। আর এই সুযোগে রেশমি মিডিয়ার সামনে অনেক ভালো সাজার নাটক করে। তবে জেলে একজন জেলার আসে কিছুক্ষণ পর জুলির কাছে, কাপড়ে মুড়িয়ে একটা ফোন দেয় আর সে ওই ফোনে একটা ভিডিও দেখতে পায়। সেদিন যে ছেলেটা রেশমিকে ফাঁসাতে তার হোস্টেলে গিয়ে ড্রাগ রেখে এসেছিল, সে একটা গোপন ক্যামেরা ফিট করে রেখে এসেছিল। আর সেখানে দেখা যায় ক্ষমতা পাওয়ার লোভে রেশমি তার বাবাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে। সবশেষে আসল অপরাধীরা সামনে আসে, তাদেরকে অ্যারেস্ট করা হয়। আর এখানেই আজকের এই পলিটিক্যাল গল্পটা শেষ হয়। তো আপনাদের কাছে গল্পটা দেখে কি মনে হয়েছে, কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।